দুজন প্লেয়ারকে যারা ইনক্লুশন করা হয়েছে সেই জায়গা নিয়ে আপত্তির জায়গা থাকতে পারে কারো কারো, আমার ব্যক্তিগতভাবে রয়েছে, বিশেষ করে কোন জায়গাটা? নুরুল হাসান সোহান। তিনি টি-20 ম্যাটেরিয়ালস না, বেসিক্যালি তিনি পারফরমেন্স গত এক বছরে কিন্তু তেমন কিছু করেননি। ইভেন এই যে টুর্নামেন্টটা খেললো, উনি ক্যাপ্টেন ছিলেন, সেখানে কিন্তু নিজের প্রত্যাশিত পারফরমেন্স দিতে পারেননি। একটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, তাও 35 রান করে। এইরকম কিন্তু পারফরমেন্স গ্লোবাল সুপার লিগেও আমরা আসলে সেভাবে দেখিনি, গ্লোবাল সুপার লিগেও করেনি। তাহলে কি কেন নিলেন আপনি ব্যাকআপে? আপনি এমন একজনকে নেন যে ইন ফিউচার আপনাকে পারফরমেন্স দেবে, কিংবা বিশ্বকাপ দল কিংবা বাংলাদেশের হয়ে রেগুলার খেলবে। কি হতে পারতো? সেটা হতে পারতো আপনার এখন অনেককে তো সুযোগ দেননি। সেই সুযোগ দিলে আমার কাছে মাহিদুল ইসলাম অঙ্কনকে যদি আপনি ক্যারি করার চেষ্টা করতেন, তাহলে সে একটা কনফিডেন্স গ্রো করতে পারতো, কিন্তু সেই জায়গায় দেননি। আফিফ হোসেনকে নিতে পারেননি এই কারণে, কারণ আফিফ হোসেন রান করেছে 4টা 40-এর ঘরে রান করেছে, কিন্তু তার স্ট্রাইক রেট 4। লাস্ট ম্যাচের আগের ম্যাচটা তিনি যে লাস্ট ম্যাচে যে রানটা করেছেন, সেখানে আপনার একটা স্ট্রাইক রেটটা বেটার। সো তিনি একটু টাচে এসেছেন, ভবিষ্যতে হয়তো একটু একটু করে ডেভেলপ করবেন, কিন্তু তাদের মতো প্লেয়ারদের কাছ থেকে খুব বেশি পাওয়া যায়নি। আরেকটা জিসানের কথা যেটা বলা হয়েছে, জিসান পারে, তিনি এই টুর্নামেন্টে টপ এন্ড যে টুর্নামেন্টটা খেলেছে, সেখানে বাংলাদেশের অর্জন বা প্রাপ্তি বলতে একজনকেই জিসানের পারফরমেন্স। তিনি এখানে বাংলাদেশে যে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে খেলা হয়েছিল, সেখানেও পারফরমেন্স করেছেন। তো সো এটা একটা বড় অ্যাচিভমেন্ট, এবং তাকে ক্যারি করা বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে, এবং তাকে চেনের মধ্যে রাখা, যদি রাখা সম্ভব হয় তাহলে বাংলাদেশ ভালো করবে। আর যেটা বললেন যে এখানে টপে অর্ডারে যেটা যাকে নেওয়া হয়েছে, সাইফ হাসান, সাইফ হাসানের পারফরমেন্সে কিন্তু আহামরি না। বলা হচ্ছে সাইফ হাসান ছন্দে রয়েছেন। আপনি যদি গ্লোবাল টি-20-তে দেখেন, সেখানে রান করেছে একটা ম্যাচে। এখানে 6টা ম্যাচ খেলে মাত্র 2টো ম্যাচে রান করেছেন। অর্থাৎ একজন প্লেয়ার যিনি টপ অর্ডারে খেলেন, তার কাছ থেকে তো রেগুলার পারফরমেন্স আশা করবেন আপনি। আপনি যেসব দলের সঙ্গে খেললেন, সেই সব দল তো খুব বড় কোনো দল নয়, আপনি তাদের সঙ্গে পারছেন না। দল হিসেবে আপনি টোটালি ব্যর্থ। এরকম একটা দল নিয়ে আপনি খেলেছেন, আপনি গিয়েছেন রেজাল্টের জন্য গিয়ে আপনি যেসব ইয়াং প্লেয়ার নিয়ে গেছেন, তাদেরকে আপনি নিয়মিত ম্যাচ খেলালেন কাদেরকে? যারা অভিজ্ঞ, যারা দীর্ঘদিন খেলেছে এবং ভবিষ্যতে জাতীয় দলে আসার সম্ভাবনা খুব কম। বাংলাদেশে আসলে জাতীয় দল গড়াই হলো, মানে একজন ভালো খেলে যে দলে আসছে এরকম না, অন্যের খারাপ খেলাতে আর একজন দলে চান্স পায়। এটা হলো বাংলাদেশের একটা ট্রেডিশন, যেটা আমরা এখনো দেখতে পাচ্ছি। নাইম শেখ যদি ভালো খেলতেন, তাহলে কিন্তু আজকে সাইফ হাসানের চান্স পাওয়ার কথা না। সাইফ হাসান কেন আসলেন? আর বিকল্প এরকম নেই। আসলে বোলিং অপশনটা একটু সিক্সথ বোলিং অপশন খোলা রাখার জন্য। দেখুন, আপনি যে খেলবে না ম্যাচ, যাকে খেলানো হবে না, যদি ইনজুর্ড না হয়, তাকে আপনি বোলিং অপশন চিন্তা করে লাভ কি? আপনি বলেন যে তাকে আমি ব্যাকআপ হিসেবে নিয়েছি, ইন ফিউচারে তৈরি করব। সাইফ কিন্তু 17-18 সাল থেকে টানা খেলে যাচ্ছেন, এবং এটিমেট ট্যুর আমরা দেখেছি, ইন্ডিয়াতে যেসব ট্যুর করেছেন সেখানে রান করেছেন। এটিমেট ট্যুরে তিনি ভালো করেন, কিন্তু ন্যাশনাল টিমে যখন নেওয়া হয়েছে তখন তিনি ভালো করেননি। তার কনফিডেন্স লেভেল যে খুব হাই তা না, তার এখন অনেক ভালো হওয়ার কথা ছিল, তার ফুটওয়ার্ক নিয়ে কাজ করার কথা ছিল, তার নিজেকে ফাইন টিউন করার কথা ছিল, তিনি পারেননি। এখন এখানে তার স্ট্রাইক রেট কিন্তু ওই দুটো ম্যাচই, একটা হলো সায়েন্সের বিপক্ষে 57 করেছেন, আর 41 বোধহয় আপনার লাস্ট যে একটা ম্যাচ যে করেছেন। তো এই পারফরমেন্স দিয়ে আসলে জাতীয় দলে ঢোকার মতো পারফরমেন্স না।